নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রীজি মিশন আয়োজিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আজ স্বাগত জানাবো 2026 খ্রিস্টাব্দে তোমরা যারা চতুর্থ সেমিস্টারে বসতে চলেছ। নতুন পাঠ্যক্রমে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এবার চতুর্থ সেমিস্টারে বসতে চলেছে এবং এটা প্রথম পরীক্ষা। চতুর্থ সেমিস্টার এভাবে এই পাঠ্যক্রমে ইতিপূর্বে হয় না। পাঠ্যসূচি একেবারে নতুন, ফলত তোমাদের পক্ষে প্রতিটি বিষয় নিয়েই একটু অনিশ্চয়তা, একটু আশঙ্কা থাকাটা স্বাভাবিক। এই অনিশ্চয়তা এবং আশঙ্কা যাতে তোমাদের মন থেকে দূর হয়, পূর্ণ আত্মবিশ্বাসে তোমরা যাতে এই পরীক্ষা অনায়াসে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারো এই পরীক্ষায়, তার জন্য আজ আমাদের বিষয় ইংরেজি। এই ইংরেজি বিষয়ে আমরা এমন একজন শিক্ষকের পরামর্শ, আশ্বাস এবং অভিজ্ঞতার সঙ্গী হতে চলেছি, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইংরেজি পড়িয়ে আসছেন। আমাদের আজ ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে রয়েছেন শিক্ষা দর্পণ অনুষ্ঠানে মাননীয় কমল রায় মহাশয়। মাস্টারমশাই, আপনাকে স্বাগত জানাই শিক্ষা দর্পণ অনুষ্ঠানে। এবার পূর্ণমান অনেকটা কম, পূর্ণমান 40। এবার এই যে 40 নম্বর উচ্চ মাধ্যমিক সেমিস্টার, এই 40 নম্বরে যদি নম্বর বিভাজনটা একটু আলোচনা করে দেন। ঠিক। শ্রীজি মিশন আয়োজিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এবং তারা মাঝে মধ্যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে যে ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে, যেমন এবার শিক্ষা দর্পণ অনুষ্ঠান তারা করছে, তার জন্য শ্রীজি মিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবার আমি বলছি যে দেখো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ, তোমরা এবার প্রথম ব্যাচ। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে নতুন সিস্টেম চালু করেছে, সেই নতুন সিস্টেমের তোমরাই প্রথম ব্যাচ। এবং তার মধ্যে তোমরা প্রথম ব্যাচের মধ্যে তোমাদের বিষয়টা হচ্ছে ইংলিশ, যেটা অনেকের কাছে একটু ভীতির কারণ হয়ে থাকে। তবে তোমরা যদি যারা আলোচনা শুনছো, আশা করি তোমাদের ভয়ভীতি কেটে যাবে। আমি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে আমি বলছি। প্রথম কথা, আমাকে বলা হয়েছে নম্বর বিভাজনের কথাটি। আমাদের পূর্ণমান 40। এই পূর্ণমান 40কে আমরা যদি 5টা স্তরে ভাগ করি, সেই 5টা স্তরের হিসাবটা হচ্ছে, যেমন আমাদের টেক্সট বই রয়েছে, প্রথমে প্রোজ, ওখানে রয়েছে 10 নাম্বার। ভার্স আছে, সেখানে 10 নাম্বার। ড্রামা রয়েছে, সেখানে 5 নাম্বার। এছাড়াও নন টেক্সচুয়াল গ্রামার, সেখানে 5 নাম্বার রয়েছে। এবং শেষে রাইটিং রয়েছে 10 নাম্বার। এই যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজন অনুসারে তোমরা কিভাবে প্রস্তুতিটা নেবে, সে ধরনের আমি একটু বলার চেষ্টা করছি। তোমরা যদি শোনো, আশা করি তোমাদের উপকারে লাগবে। প্রথমে আমি একটা করে ধরি। প্রোজ দিয়ে যদি ধরি, সেই প্রোজে তোমাদের এবার সিলেবাসে 2টো প্রোজ রয়েছে। তোমরা জানো, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল। তোমরা এটা জানো, লিউস ক্যারলের লেখা। আর একটা রয়েছে 3 কোশ্চেনস, লিও টলস্টয়। তাহলে 2টো প্রোজ তোমাদের দিয়েছে। 2টো প্রজেক্ট থেকে 10 নম্বরের পরীক্ষা হচ্ছে। সেই 10 নম্বরের বিভাজনটা হচ্ছে একটা ব্রড কোশ্চেন, যেখানে 6 নাম্বার রয়েছে, আর 2টো শর্ট কোশ্চেন তোমাদের দিতে হচ্ছে, যেখানে 2, 2, 4 নাম্বার রয়েছে।
এই 10-এর মধ্যে তোমাদের প্রজেক্ট পরীক্ষাটা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে তোমাদের যে দুটো রয়েছে, ডাউন দ্য র্যাবিট হোল এবং 3 কোশ্চেন, প্রথমে কিন্তু দুটো টেক্সটটা কিন্তু তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। এখনো ধরো 2 মাস সময় নেই, কয়েকটা দিন কম আছে, তবু যারা পড়েছো ভালো কথা, যারা পড়োনি তোমরা কিন্তু দুটো টেক্সট, অন্ততপক্ষে টেক্সট বইটা ভালো করে বুঝে শুনে পড়ে রাখবে। এইবার আমার মতে যখন পরীক্ষার প্রস্তুতি আমি নেব, দিন ঘনিয়ে আসছে, তখন দুটোর মধ্যে একটিকে তোমরা জোর দেবে, যেটা তোমাদের ভালো লাগছে। ডাউন দি র্যাবিট হোল হতে পারে বা 3 কোশ্চেন হতে পারে, যেটাই তোমাদের বেশি ভালো লাগবে বা যেটা তোমরা বেশি ভালো বুঝতে পেরেছো সেটাকেই তোমরা জোর দেবে। তার মানে কেন? গদ্যাংশের মধ্যে যেটি আমার প্রিয় সেটি আমি বেশি জোর দেব, অবশ্যই। চাইবো আমি সেখান থেকে উত্তরটা করি। অবশ্যই। আর যদি না পারি তবে আরেকটা বিকল্প। যেমন বলছি মা, দুটোর থেকে দুটো ব্রড কোশ্চেন আসবে। আমি প্রথমে ব্রড কোশ্চেনের কথা বলি। দুটো থেকে দুটো ব্রড কোশ্চেন দেবে, তোমাদের লিখতে হবে একটা। তাহলে একটা ব্রড কোশ্চেন লিখতে হবে, তা আমি দুটোর মধ্যে যেটা আমার ভালো লাগবে সেটা যদি আমি একটু জোর দিয়ে পড়ি, সেখান থেকে আমি অনায়াসে ব্রড কোশ্চেনটা লিখতে পারবো। হ্যাঁ, তবে হ্যাঁ, প্রতিটি বিভাগে যেমন দুটো প্রজেক্টের মধ্যে যেটাই তোমরা ধরো না কেন, 8-10টা ব্রড কোশ্চেন তোমাদের কিন্তু রপ্ত করতে হবে এবং তোমাদের পড়ে নিতে হবে। কিভাবে প্রশ্নগুলো বাঁচবে, যে তোমরা প্যারাগ্রাফ অনুযায়ী, আমাদের প্রজেক্ট যে গল্পটা যেভাবে দেওয়া আছে, প্যারাগ্রাফ অনুযায়ী তোমরা যদি প্রশ্নগুলো বাঁচো, দেখবা 8-10টা প্রশ্ন হবে। এই 8-10টা প্রশ্ন তোমরা যদি খুঁটিনাটি পড়ো, তোমরা ব্রড কোশ্চেন অনায়াসে অ্যান্সার করতে পারবে। এবার প্রজেক্ট যদি আমরা শর্ট কোশ্চেনে যাই, তা সেখানে বলা আছে দুটো শর্ট কোশ্চেন তোমাদের দিতে হচ্ছে। সেবার দুটো শর্ট কোশ্চেন আসবে, দুটো প্রশ্ন থেকে দুটো 4টা শর্ট কোশ্চেন পরীক্ষায় দেবে। তাহলে যেটা আমি ভালো করে পড়েছি সেখান থেকে দুটো শর্ট কোশ্চেন আমি পাচ্ছি, তা আমি অনায়াসে দুটো শর্ট কোশ্চেন আমি সেখান থেকে দিতে পারছি। তবে হ্যাঁ, এখানে একটা সন্দেহের অবকাশ রয়েছে। দেখা গেল যে সেই প্রশ্নটা অপেক্ষাকৃত একটু জটিল, সেই জন্য আগেই বলেছি যে দুটো টেক্সটই তোমাদের পড়ে বুঝে রাখতে হবে। প্রয়োজন হলে তোমরা আরেকটা টেক্সটের থেকে উত্তর দেবে। তবে একটা টেক্সটই যদি তুমি ভালো করে পড়ো বা তোমরা যদি সবাই ভালো করে পড়ো, তবে ব্রড কোশ্চেন এবং দুটো শর্ট কোশ্চেন তোমরা ইজিলি এবং সহজভাবেই তোমরা দিতে পারবে। ব্রড কোশ্চেনে রয়েছে 6 নাম্বার, একটু বিস্তৃতভাবেই লিখতে হবে। শর্ট কোশ্চেনে 2-4 নাম্বার রয়েছে, তোমরা একটা সংক্ষিপ্ত আকারে লিখবে। এই হলো তোমাদের প্রজেক্ট 10। এখানে কি ওয়ার্ড লিমিট ব্যাপার আছে? এখানে ওয়ার্ড লিমিটের ব্যাপার নেই, তবে কাউন্সিল যেটা বলেছে মানে 120 to 150 ওয়ার্ডস 6 নাম্বার প্রশ্নের জন্য, এবং 2 নাম্বার প্রশ্নের জন্য কোনো ওয়ার্ড লিমিট ওরা করেনি। আচ্ছা আচ্ছা, এরপর কি আছে? এরপরে আমরা ভার্সে যাচ্ছি। এবার তোমাদের সিলেবাসে ভার্স রয়েছে 3টা, ভালো করে বুঝবে। ভার্স রয়েছে 3টা, যেটা একটা হচ্ছে হক রুস্টিং, টেড হিউজের লেখা। আর একটা হচ্ছে সনেট 73, দ্যাটস টাইম অফ ইয়ার, তোমরা জানো এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর একটা রয়েছে দি গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে কার্ল ডেনিসের লেখা। এই 3টা কবিতা তোমাদের রয়েছে। এবার একই নিয়মেই তোমাদের যেমন প্রোজটা হয়েছে, ঠিক সেম নিয়মেই তোমাদের পোয়েট্রিটা হচ্ছে। এখানে 3টা কবিতার মধ্যে যারা পড়েছো ভালো করেছো, এবং যাদের একটু কম পড়া হয়েছে বা হাতে বেশি সময় নেই, একটা কথা বলে রাখি, যদিও মাস 2-এর কম সময় আছে, আমি ধরে নিলাম হয়তো 50 দিনের মতো সময় আছে, কিন্তু 50টা দিনই তো তুমি শুধুমাত্র ইংরেজি পড়বে না, তোমাকে তো আরও 5টা সাবজেক্ট পড়তে হবে। সুতরাং ন্যাচারালি তোমাদের সময়টা কম। সেই হিসাবে বলছি, যদি দুটো কবিতা আমরা ভালো করে পড়ি, তাহলে ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন আমি অনায়াসে উত্তর দিতে পারব। যেমন এখানে বলেছে কবিতার থেকে ব্রড কোশ্চেন ওই একটা লিখতে হবে, যে কোনো একটি ব্রড কোশ্চেন লিখতে হবে 6 নাম্বারের। এবার কবিতা তুমি হক রোস্টিং বলো বা সনেট 73 বলো বা দি গ্রিন হাউস ইফেক্ট বলো, যার যেটা ভালো লাগবে সে সেটাকেই প্রাধান্য দিয়ে পড়বে। তাহলে দেখবে সেটাকে প্রাধান্য দিয়ে পড়লে তুমি সেখান থেকে ব্রড কোশ্চেন অনায়াসে উত্তর করতে পারবে। আর শর্ট কোশ্চেনের বেলায়
যেহেতু তোমাকে দুটো অ্যান্সার করতে হবে, সুতরাং সেই জন্য বলছি তিনটার মধ্যে দুটো তোমাকে ভালো করে পড়তে হবে। এবার যে দুটো তোমার ভালো লাগছে, সে হকরুস্টিং হোক বা সনেট 73 হোক বা দি গ্রিন হাউস ইফেক্ট হোক, দুটো ভালো করে পড়লে পরে তুমি অনায়াসে ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন উত্তর দিতে পারবে। যেহেতু সময় কম, তাই আমি এইভাবে বলছি যে তোমাদের প্র্যাকটিক্যাল যেটা বাস্তব অভিজ্ঞতাটা হবে এইরকম। তিনটে নিয়ে মাতামাতি করার দরকার নেই, যার যেটা ভালো লাগে দুটো নিয়ে পড়বে। দুটো পড়লে আমি ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন আমি 10-এর অ্যান্সার করে আসতে পারবো। বা অনেকটা সহজ হয়ে গেল তাহলে। আর ড্রামার ক্ষেত্রে এবার ড্রামা একটা সুবিধা আছে, ড্রামা তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো। থার্ড সেমিস্টারে তোমাদের এই ড্রামাটা ছিল, এমসিকিউ কোশ্চেনটা এসেছিল। তাহলে সেম ড্রামাটাই এবার ফোর্থ সেমিস্টারে দিয়েছে ব্রড কোশ্চেনের জন্য, তবে ব্রড কোশ্চেন একটা আসবে। তা আশা করি ড্রামাটা তোমরা পড়েছো এবং ভালোই পড়েছো। এবার ড্রামার মধ্য থেকে তুমি দেখবে যে যেমন সেটিং অফ দ্য প্লে একটা কথা আছে, সেটা একটু ভালো করে জানতে হবে। আর বিশেষ করে চরিত্রগুলো, ক্যারেক্টার, যেমন মরিয়ার ক্যারেক্টার, ক্যাথলিনের ক্যারেক্টার বা নোরার ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে একটা আসার সম্ভাবনা থাকে। এছাড়াও যেহেতু এটা একটা ট্র্যাজিক পরিণতিতে এই তোমার ড্রামাটা শেষ হয়েছে, সুতরাং সেই ধরনের শেষের দিকে যেমন মাদার হিসেবে মরিয়ার যে শেষের যে ভূমিকাগুলো, এটাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো হবে, এই ধরো তোমরা এইখানেও বলছি এই 8-10টা প্রশ্ন তোমরা প্যারাগ্রাফ অনুযায়ী বেছে বেছে পড়বে, তাহলে অনায়াসে ওখান থেকে একটা কমন করবে। আশা করি এখানে খুব একটা কোশ্চেন কঠিন হবে না। আর এখানে নাম্বারটা রয়েছে 5 নাম্বার। ওখানে যেমন প্রোজ পোয়েট্রিতে যেমন 6 নাম্বার ছিল ব্রডে, এখানে কিন্তু একটাই দিতে হবে, সেটা 5 নাম্বার। তোমরা যদি এইভাবে পড়ো, তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো, তোমাদের হয়তো অনেকের এগুলা জানা আছে, তোমরা ব্রড কোশ্চেনের জন্য একটু পড়বে, এই কয়েকটা কোশ্চেন করবে, তোমরা অনায়াসে একটা উত্তর দিতে পারবে। এই হলো তোমাদের এই ধরো 10, 10, 20, 5, 25-এর অ্যান্সার। এবার থাকলো গ্রামার। এবার থাকলো গ্রামার। তো গ্রামারে বলেছে নন টেক্সচুয়াল। নন টেক্সচুয়াল হোক, তোমরা যারা ধরো 9, 10, 11 ক্রস করেছো, তোমরা গ্রামার কিছুটা জানো নিশ্চয়ই, আশা করি। তবে তোমাদের ফোর্থ সেমিস্টারে খুব সম্ভব এই সিনথেসিস বা স্প্লিটিং এই জিনিসটার উপর জোর দিয়েছে। কারেকশন অফ এরর থাকতে পারে, এই খুব একটা বেশি না, ন্যারেশনও দেওয়া আছে। এই কয়েকটা জিনিস তোমরা যদি একটু ঘাটাঘাটি করো, 5-এর মধ্যে পরীক্ষা, 5 নাম্বার, তোমরা অনায়াসে কিন্তু উত্তর দিতে পারো। কারেকশন অফ সেন্টেন্সেস এটা থাকছে, ন্যারেশন থাকছে, স্প্লিটিং থাকছে, সিনথেসিস থাকছে, এই ধরনের জিনিসগুলো থাকছে আর কি গ্রামার। এবার রাইটিং। এবার চলে আসে রাইটিং। রাইটিংয়ে মানে আমার পড়ার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীদের রাইটিংয়ে একটা কেন যেন একটা ভীতি আছে। অথচ ভীতি হওয়ার কোনো কারণ নেই, কেননা তোমরা 9, 10, 11 থেকে যেগুলো পড়েছো, তোমরা লেটার পড়েছো, প্যারাগ্রাফ পড়েছো, স্টোরি পড়েছো, প্রসিজিং পড়েছো, অনেক কিছুই করেছো। তা তোমাদের ধরো সেই ধরনের কিছুটা আইডিয়া আছে। তবে তোমাদের সিলেবাসে যেটা দিয়েছে সেটা আমি বলেছে এসে রাইটিং, যেখানে 10 নম্বর দেওয়া আছে। এই এসে রাইটিং অর্থাৎ তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে বা 11-এ যারা পড়েছো, প্যারাগ্রাফ রাইটিং যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, যারা পড়েছো, এবং এসে রাইটিং এর মধ্যে যদি তোমাদের কিছু কমন টাইপের জিনিস আসে, তবে তোমরা সেটা অ্যাটেম্প করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বলবো, এই এসে রাইটিং 10 নাম্বার। আর এর বিকল্প যেটা মানে হায়ার সেকেন্ডারি কাউন্সিল করেছে, সেটা বলেছে অথবা দুটো রাইটিং, একটা হচ্ছে ইমেল রাইটিং, একটা ব্লগ রাইটিং। এবার মোবাইলের যুগে তোমরা সবাই মোবাইল অভ্যস্ত, তোমরা ইমেল রাইটিং বা ব্লগ রাইটিং এটা তোমরা নিশ্চয়ই জানো। তবে ইমেল রাইটিং খুব একটা কঠিন কিছু নয়, বা ব্লগ রাইটিংও তোমাদের কাছে খুব একটা কঠিন হবে না। সেখানে কিন্তু নাম্বার বিভাজনটা কিন্তু 5-5, হয় এসে রাইটিং, এসে আর দিতে হবে, অথবা দুটো রাইটিং মানে ইমেল 5, ব্লগ রাইটিংয়ে 5। এবার সেটা আমি বলছি যে যাদের খুব একটা অসুবিধা হচ্ছে মনে করছো,
তবে নাম্বার ক্যারি করার ক্ষেত্রে আমি বলবো যে ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং যেটা পাস রয়েছে সেটা দেওয়াই বোধহয় অপেক্ষাকৃত ভালো হবে। আগেই বলেছি, যদি এসে রাইটিং মানে যে প্যারাগ্রাফটা তোমাদের যদি কমনের মধ্যে পড়ে বা তোমাদের জানার মধ্যে পড়ে তাহলে ওয়েল অ্যান্ড গুড, ওটা তো তোমরা দিচ্ছ। যাদের পড়বে না তারা কিন্তু ইমেল রাইটিং বা ব্লগ রাইটিং এই ব্যাপারে তোমরা একটু জোর দেবে। ওখানে পাস 10 নাম্বার রয়েছে, কিছু নাম্বার কিন্তু ওখান থেকে পাওয়া যাবে। বাহ, আমরা যেটা জানলাম সামগ্রিক একটা চিত্র, যে গদ্যাংশ, কবিতা, নাটক, ব্যাকরণ অংশ এবং রাইটিং পার্ট, তার সম্পর্কে মাস্টারমশাই তার সমস্ত অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিলেন। তোমরা তার এই পরামর্শ যথাযথভাবে যদি অনুসরণ করো তবে নিশ্চিতভাবে চতুর্থ সেমিস্টারের প্রথম ব্যাচ হিসেবে তোমরা একটা সাফল্যের মাইল ফলক তৈরি করতে পারবে। এই প্রত্যাশা নিয়ে মাস্টারমশাইকে আবারও আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে ইংরেজি বিষয়ক পর্যালোচনা শেষ করছি। শুভরাত্রি।